হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমেই বলি যে এইরকম পাশে একটা এত সুন্দর আঁকা হচ্ছে, তার পাশে কজন আমার বক্তব্য শুনবেন আমি জানি না। সেবার এখানে দেখলে তো এখান থেকে তো কিছু দেখাই যাবে না, পুরো আলোর ঝলকানি। সেজন্য আমি সবসময় প্রেফার করি যখন কোথাও অনুষ্ঠানে যাই একটু দাঁড়িয়ে হাঁটাচলা করে বলতে। প্রথমেই বলি যে সিঙ্গুর বইমেলা 28তম বছর। একটা মেলা যখন 28 বছরে পৌঁছয়, অর্থাৎ সে তখন পূর্ণ যুবা, বোঝাই যায় যে তাকে একদম শৈশবকালে সে যে চারা গাছটা ছিল, সেই চারা গাছ থেকে তাকে ধীরে ধীরে শৈশব কাটিয়ে কৈশোর কাটিয়ে যৌবনে আসার জন্য অনেকগুলো আন্তরিক হাত, অনেকগুলো যত্নের, অনেকগুলো লালিত্য দেওয়ার মতো, লালন করার মতো হাতের প্রয়োজন হয়। আমি যা বুঝলাম জগন্নাথবাবুর কথা শুনে যে সেই হাতের এবং সেই উৎসাহী মানুষের এখানে কোনো অভাব নেই। সিঙ্গুর বইমেলা এসে আমার ভীষণ ভালো লাগছে। তার প্রথমত আমি 3 ভাগে আমার বক্তব্য বলবো, ততক্ষণ সনাতন দা আঁকুক। প্রথম কথা হলো যে আমি দেশে বিদেশে অনেক জায়গাতেই যাই, নানা সাহিত্য সমাবেশে, অনেক প্রত্যন্ত গ্রামেও যাই বইমেলা উদ্বোধনে। সিঙ্গুর বইমেলায় এসে যেটা আমার মনে হলো যে এতটা আন্তরিকতা এবং পাঠকদের যে একটা এখানে বসে শোনার এবং যে বই কেনার এত স্টল আমি দেখলাম, এটা খুবই আশাপ্রদ। এবং এটা হয়তো আশা যোগায় যে যে কারণে, যেটা জগন্নাথবাবু বললেন, যে বাংলা ভাষা এখন তো একটা সংকটের মুখে। মানে ন্যাশনাল জিওগ্রাফিকের রিসার্চ অনুযায়ী প্রতি 14 দিন অন্তর একটা করে ভাষার মৃত্যু হচ্ছে। প্রতি 14 দিন অন্তর একটা করে ভাষা মারা যাচ্ছে। পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা আছে, প্রতি 14 দিনে একটা করে ভাষা মারা যাচ্ছে। ভাষাও কিন্তু কোনো জীব জন্তু মানুষের মতো, তারও জন্ম আছে, মৃত্যু আছে, তারও একটা জীবনকাল আছে। একটা ভাষা কিন্তু বেঁচে থাকে শুধু এবং শুধুমাত্র চর্চার মাধ্যমে। যে কারণে আমরা যদি দেখি ইউরোপে যখন নবজাগরণের সময় ল্যাটিন ভাষার অত জয় জয়কার, ল্যাটিন ভাষায় এত বিখ্যাত সমস্ত গ্রন্থ রচনা হয়েছে, সেই ল্যাটিন ভাষা কিন্তু এখন লুপ্ত। আজকে সংস্কৃত ভাষায় আমাদের রামায়ণ মহাভারতের মতো দুটো এপিক লেখা হয়েছে, সেই সংস্কৃত ভাষাও কিন্তু এখন ধর্মীয় এবং কিছু একাডেমিক শিক্ষামূলক যারা পড়াশোনা করেন তা ছাড়া লুপ্ত। এমনকি যে অন্ধকবি হোমার যে লিখেছিলেন ইলিয়াড ওডিসি গ্রিক ভাষায়, সেই গ্রিক ভাষাটাও কিন্তু এখন গ্রিসে যে ভাষা বলা হয় সেইটা আর এই ভাষা এক নয়। কেন এক নয়? কেন ল্যাটিন ভাষা এত ইটালি নবজাগরণ, এত বিখ্যাত সমস্ত প্রাণ পুরুষরা থাকতে কেন ল্যাটিন ভাষা মারা গেল, কেন সংস্কৃত ভাষা মৃতপ্রায়? তার কারণ হচ্ছে চর্চা। চর্চা যদি না হয়, একটা ভাষার চর্চা, তাতে কথা বলা, তাতে সাহিত্য চর্চা, তাতে সিনেমা, তাতে ছবি, গল্প, কবিতা, যেভাবে হোক চর্চা, এই চর্চাটা যদি না থাকে, বাংলা ভাষাকে কিন্তু যতই বইমেলা হোক বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তার কারণ যেহেতু আমার কাছে একটা ম্যাক্রো লেভেলে ইনসাইট আসে, আমার মনে হয় যে শুধুমাত্র আমাদের দিয়ে তো দায়িত্বটা সম্পূর্ণ হয় না। সবসময় এটা ভাবতে হয় যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। এখনও কিন্তু অনেক বাবা মা গর্ব অনুভব করেন যে তার ছেলে বা মেয়ের বাংলাটা ঠিক আসে না, বাংলাটা সে ঠিক বলতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই, যেহেতু আমি শহরে থাকি, যে অনেক বাঙালি বাবা মা তার ছেলে মেয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা আজকাল হিন্দি দিচ্ছেন। এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমি যখন বলি, আমি একটা কথাই এটা সব জায়গায় গিয়ে বলি, যে আগে নিজের মাকে ভালোবাসতে হয়, তারপর অন্য মাকে ভালোবাসা যায়। নিজের মাকে যদি কেউ আগে ভালোবাসতে না পারে, তাহলে কিন্তু অন্যের মাকে ভালোবাসা যায় না। আগে নিজের মা, আগে বাংলা ভাষা, মাতৃভাষাকে ভালোবাসতে হয়, আগে শিকড়টাকে শক্ত করতে হয়। আর আমাদের বাংলা ভাষা এত সমৃদ্ধিশালী, একমাত্র ভারতীয় ভাষা যেখানে নোবেল প্রাইজ এসেছে, একমাত্র ভাষা যেখানে ছোটবেলায় সুকুমার রায়, লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর এত মণিমুক্ত ছড়িয়ে আছে। এখানে যত অভিভাবক, তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ যে আপনাদের বাড়ির বাচ্চাদের আপনারা বাংলা বই পড়ান। প্রথমেই তো তারা পড়বে না, আমরা কখনো আশা করতে পারি না যে প্রথমেই সে পড়তে শুরু করবে। তার কারণ সাহিত্য হচ্ছে বিনোদনের একটা স্লোয়েস্ট মাধ্যম। সাহিত্য, সিনেমা, গল্প শোনা, গান শোনা, এগুলো সবই তো এন্টারটেনমেন্টের সব থেকে ধীরে মানুষের মস্তিষ্কে যেটা প্রবেশ করে
সেটা হচ্ছে সাহিত্য। কিন্তু সাহিত্যই সব থেকে বেশিক্ষণ এবং বেশি তীব্রতায় প্রবেশ করে, বেশি গভীরতায় প্রবেশ করে, তার যে অভিঘাতটা সেটা সব থেকে বেশি প্রবল হয়, তা সব থেকে বেশি তার তীক্ষ্ণতা বা প্রাবল্যটা বেশি হয়। সে কারণে আজকালকার দিনে সব কিছুই তো একটা স্টেপ ওয়াইজ, আমরা ক্লাস 1, 2, 3 পড়ে তারপর আমরা মাধ্যমিক দিয়েছি কি আইসিএসসি দিয়েছি। হঠাৎ করে তো আমরা প্রথমে মাধ্যমিক দিলে পারবো না, বা প্রথমেই আমরা ক্লাস 9-10-এ পড়িনি। সেরকমই আমাদের যেটা ছোটবেলা, বা আমাদেরও আগের প্রজন্মের যারা ছোটবেলা, তারও আগের প্রজন্মের ছোটবেলা, সেই সমস্ত শিশুরা ছোটবেলায় কি করতো? ছোটবেলায় তারা প্রথমে দাদু ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনতো যে সিংহটা আসছে হরিণটাকে খাবে, কি রাজা যাচ্ছে যুদ্ধে, রানী যাচ্ছে এখানে। সে কিন্তু তখন জানে না সিংহ কেমন দেখতে, রাজা কেমন দেখতে, রানী কেমন দেখতে। তার কাছে কিন্তু তখন ছবির অ্যাক্সেস নেই। সে কিন্তু তার ছোট্ট মাথায়, ছোট্ট কল্পনা শক্তিতে সে কিন্তু কল্পনা করতো যে সিংহটা এরকম দেখতে, হরিণটা এরকম দেখতে, রাজার এত বড় গোঁফ, রাজার এত বড় তরোয়াল। এটাতে কিন্তু তার কল্পনা শক্তির বিকাশ হতো। তার এক স্টেপ পরে, তার কিছু পরে যখন সে ছবি দেখতো বা দাদু ঠাকুমার কাছে গল্প শুনতো, যখন সে ছবির বই দেখতো, তখন সে রিলেট করতো, আচ্ছা ওই যে রাজা, ওই যে সিংহ, তারপরে এইরকম দেখতে। তখন সে নিজে কল্পনা করতো যে সিংহটা এরকমভাবে ছোটে, জঙ্গলে এরকম করে শিকার ধরে। তারপরে হয়তো 8 বছর 10 বছর কি আরও পরে গিয়ে সে হয়তো বাবা মার সঙ্গে গিয়ে একটা সিনেমা দেখতো হলে, বা তখন তো পাড়ায় একজনের বাড়ি টিভি থাকতো, কি আমাদের ছোটবেলায় টিভি সবার বাড়িতেই থাকতো, কিন্তু চ্যানেল ছিল না, দুটো চ্যানেল, দূরদর্শন আর DD1। সেখানে হয়তো রবিবার একটা সিনেমা দেখতো। এই যে পরিমিতি বোধটা, এই যে স্টেপ বাই স্টেপ ক্রমবিকাশ, এটার কিন্তু খুব দরকার আছে। এখনকার দিনে বাচ্চাদের কিন্তু এই স্টেপটা তারা পাচ্ছে না। প্রথমেই তাদেরকে কি এক্সপোজার দেওয়া হচ্ছে? প্রথমেই তাদেরকে অডিও ভিজুয়াল এক্সপোজার দেওয়া হচ্ছে। প্রথমে 6 মাস 7 মাসের বাচ্চা মোবাইল ছাড়া, মোবাইলে ভিডিও দেখা ছাড়া, কার্টুন ছাড়া সে নাকি খায় না। এবার আজ থেকে 100 বছর 200 বছর আগেও তো বাবারা মায়েরা তাদেরকে খাওয়াতেন। কিভাবে খাওয়াতেন? গল্প বলে খাওয়াতেন, গল্প শুনিয়ে খাওয়াতেন, নানা রকম কল্পনার রাজ্য তৈরি করে খাওয়াতেন। একটু এফর্টটা বেশি দিতে হতো। এবার আপনি বলবেন যে আমি কেন এফর্ট দেব? আমার যখন ছিল সে একটা সময় তো ইলেকট্রিসিটি ছিল না, মানুষ অন্ধকারে থাকতো। এখন ইলেকট্রিসিটি আছে তাই বলে কি আমি এখন অন্ধকারে থাকবো? সেটা অবশ্যই নয়। কিন্তু ফর দ্য বেটারমেন্ট অফ ইউর চাইল্ড, আপনার বাচ্চার জন্য একটা ছোট্ট রিসার্চ পেপারের আমি সিনপসিস বলি। নেচার, পৃথিবীর অন্যতম বিখ্যাত রিসার্চ জার্নাল, সেই নেচারে কিন্তু 2018 সালে একটি পেপার প্রকাশিত হয়েছিল, বিখ্যাত নোবেলজয়ী একজন বিজ্ঞানীর লেখা, যে বাচ্চারা ছোট থেকে এই স্টেপগুলো ফলো না করে, জাম্প করে প্রথমে অডিও ভিজুয়ালে চলে যায়, তাদের কিন্তু মস্তিষ্কের সূক্ষ্ম সূক্ষ্ম যে কোষগুলো, সেই কোষগুলো ডেভেলপ করে না। এখন মস্তিষ্কের কোন সূক্ষ্ম কোষগুলো ডেভেলপ করে না? যে কোষগুলো মানুষকে মায়া শেখায়, মমতা শেখায়, সংবেদনশীলতা শেখায়, অন্যের প্রতি মমত্ব শেখায়, অন্যের প্রতি দয়া শেখায়, অন্যের প্রতি সম্মান শেখায়। এবার আপনার বাচ্চা বড় হলো, সে হয়তো তার মেধার জোরে, আপনার কেরিয়ারিস্টিক পাথ বা এডুকেশন তৈরি করে দেওয়ার জেরে সে হয়তো কেরিয়ারে অনেক সফল হলো, কিন্তু আসলে সে হয়তো একটা অসংবেদনশীল, মায়া দয়াহীন, নির্মম, নিষ্ঠুর একটা মানুষে তৈরি হলো। এরকম রোবট কি আমরা চাই? আমাদের পরের প্রজন্মকে এরকম চাই যে বুড়ো বাবা মা যদি ডাকে, বা কারুর আর পাশ দিয়ে যখন রাস্তায় কোনো বয়স্ক মানুষ পার হচ্ছেন, বা কোনো কিছুতে বিপদে তার যদি প্রাণ না কেঁদে ওঠে, তাহলে সে কিসের মানুষ? এই পার্থক্যটার জন্যই কিন্তু এখানে যত অভিভাবক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্টেপটাকে ফলো করুন। সিঁড়ি ভাঙা অঙ্কের মতো জাম্প করবেন না, সিঁড়ি ভেঙে ভেঙে চলুন, দেখবেন ফল পাবেন। বাচ্চাদের গল্প শোনান। এখন এখানে আরেকটা পয়েন্ট, যে বাচ্চারা কিছু তো শেখে না, বাচ্চাদের আমরা অনেক কিছুই শেখাই। আমার 5 বছরের পুত্রই সামনে বসে আছে, সে আমার সঙ্গে এসেছে, সে কিছুই শেখে টেকে না। আমরা যা করি তারা সেটা নকল করে। চিলড্রেন ডোন্ট লার্ন, দে অনলি ইমিটেট। জেরক্স মেশিন হয় বাচ্চারা। আপনি যদি বই পড়েন, আপনার বাচ্চাও বই পড়বে। আপনি যদি ফেসবুকে রিল দেখেন, আপনার বাচ্চাও রিল দেখবে। আপনি কি করবে, তার উপর
নির্ভর করছে আপনার বাচ্চার ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরবর্তী সমাজ। বাংলা যতই আজকে বাংলাদেশে আরবি শাসন হোক, যত যাই হোক, একটা কথা মনে রাখবেন, যখন 1200 সালে রাজা লক্ষণ সেন চলে যাচ্ছেন, তারপর তো 400-500 বছর সুলতানি শাসন চলেছে, ইংরেজ শাসন চলেছে, 700-800 বছর বাংলা ছিল দ্বিতীয় ভাষা হিসেবে। প্রথমে মানুষ ফার্সি করতো, তারপর মানুষ ইংরেজি করতো। বাংলা কি চলে গেছে? বাংলা যায়নি। তার কারণ যারা অভিভাবক তারা যেতে চাননি, তারা সযত্নে তার যে বাড়ির ছোট সন্তানটিকে লীলা মজুমদার, সুকুমার, উপেন্দ্র কিশোরের হাত ধরে বড় করে আস্তে আস্তে এগিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা মহাশ্বেতা দেবীর কাছে। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে বাচ্চাকে বই পড়ার অভ্যেস করে তুলুন। প্রথমেই হবে না, প্রথমে গল্প শোনান, গল্প বলুন, তারপর যখন দেখবেন যার মধ্যে গল্প বলার অভ্যেসটা চলে এসেছে, গল্প না শুনলে সে খাচ্ছে না, গল্প না শুনলে সে ঘুমোচ্ছে না, তখন যখন সে একটু বড় হবে, অবভিয়াসলি পড়তে শিখলে 6 বছর 7 বছর, তখন গল্পটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে চুপ করে যাবে। সে যখন প্রচণ্ড উৎকণ্ঠায় বলবে যে এরপর কি হলো বলো, এরপর কি হলো বলো, তখন আপনি বলবেন যে তুমি পড়ে নাও। দেখবেন আপনার বাচ্চার, আপনি যদি পাশে বই পড়েন, এই টেকনিক অবলম্বন করলে তার বইয়ের প্রতি অভ্যেস হতে বাধ্য। অনেক ধন্যবাদ। আরেকটা বিশেষ ধন্যবাদ যে ভাবনা চিত্তে এত জায়গায় গেছি, এত সুন্দর উদ্বোধনী নৃত্যনাট্য, আমি মোহিত হয়ে গিয়েছি। মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি জানি না ওনারা এখানকারই নাকি কোথাও থেকে এসেছেন। অসম্ভব ভালো তাদের পারফরমেন্স। মানে আমি অন্তত একদম ভেতরে যেন ঢুকে গিয়েছিলাম। আর এই প্রসঙ্গেও একটা কথা বলি যে ধর্ষক কিন্তু একদিনে তৈরি হয় না। সঞ্জয় রায় একদিনে তৈরি হয়নি, ধনঞ্জয় একদিনে তৈরি হয়নি, নির্ভয়া ধর্ষকরা একদিনে তৈরি হয়নি। একটু একটু করে ছোট থেকে পুরুষতন্ত্র দেখতে দেখতে ছোটবেলায় যে বাচ্চাটা বেড়ে উঠছে তার বোন বা দিদির সঙ্গে, সে যখন দেখছে তাকে অবচেতনে চেতনে তুলনা করা হচ্ছে যে সে কোনোভাবে সুপিরিয়ার, সে ছেলে বলে, তুই ছেলে তুই কাঁদবি কেন, তুই ছেলে তুই এটা ঠিক পারবি, ও মেয়েও পারবে না। এগুলো কিন্তু ছোট্ট 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 অনুঘটকের কাজ করে যে তার মধ্যে একটা সুপিরিয়ারিটি কমপ্লেক্স গ্রো করার, যে আমি ছেলে মানে আমি একটা সুপিরিয়ার জেন্ডার। সেটা তো নয়। পুরুষ ও প্রকৃতি দুটো ইকুইলিব্রিয়ামে আমাদের জন্ম, আমাদের প্রকৃতির সৃষ্টি। কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারোর থেকে কম নয়। মেয়েদের যে ক্ষমতা রয়েছে সেটা ছেলেদের নেই, পুরুষের যা রয়েছে সেটা নারীর নেই। কিন্তু এই বৈষম্যটা আমরা সমাজে তৈরি করে দিয়েছি। আগে যখন কিছু কিছু এখনো আছে, আমি কিছু জায়গায় গিয়ে দেখেছি মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেখানে কিন্তু মেয়েরাই সব, কেউ ওপরে নয় কেউ বেশি নয়। আমরা আসুন আজকে থেকে এই দুটো প্রতিজ্ঞা করি যে বাড়ির যে ছোট্ট মানুষটি, তাকে বই পড়ার অভ্যেস করব, নিজে বই পড়ে গল্প শুনিয়ে, এবং 2 নম্বর, সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে মানুষ হিসেবে গড়ে তুলব। সে ছেলে বলেও তাকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেবো না, সে মেয়ে বলেও তাকে কোনো আতিথ্যতা করবো না। মানুষ হিসেবে তাকে গড়ে তুলবো, তাকে স্ট্রং গড়ে তুলবো, লড়াকু গড়ে তুলবো, যাতে সে বড় হয়ে নিজেকে একটা শাসক বা শোষকও না ভাবে, আবার নিজেকে একটা ভয়ে ভীত কোনো মার্জারও না ভাবে। অনেক ধন্যবাদ, নমস্কার, সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।